এস্তোনিয়াতে যারাই আসছেন বা যারা আসতে চাচ্ছেন, তাদের আমার কাছে মনে হয় কিছু ইনফরমেশন জানা আছে। আরো কিছু ইনফরমেশন হয়তো জানা থাকলে আরো ভালো হতে পারে। তো আমাদের আজকের আলোচনাতে আপনার এস্তোনিয়াতে পড়াশোনা করতে আসলে স্পাউস নিয়ে আসা যাবে কিনা, বা নিয়ে আসা গেলে কখন আনা যাবে। তো এটা ছাড়াও রয়েছে এস্তোনিয়ার জব মার্কেট বর্তমানে কেমন। তাছাড়া এস্তোনিয়াতে পিআর এবং সিটিজেনশিপ পাওয়ার কেমন ফ্যাসিলিটি আছে, এটা। তো আমাদের সাথে আজ গেস্ট আছেন ইফতেখার মোহাম্মদ রুবেল ভাই। তো ভাই, আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে একটু বলতেন কিছু কথা। আসসালামু আলাইকুম রাফি। হ্যাঁ, না, মানে খুব বেশি না, আমি আসলে টু দা পয়েন্টে যদি বলি না, ধরেন আমি তো এখানে আছি কত 2019 সাল থেকে আছি। তো অনেক চড়াই গেছে উতরাই গেছে। এরপর ধরেন যে বেসিক্যালি আসছি তো মাস্টার্স প্রোগ্রামের জন্য। তো 2019-এর যে সময় মাস্টার্সে আমরা আসছি, তখন একসাথে আমাদের ব্যাচমেট ছিল প্রায় 9 জন, বাংলাদেশ থেকে যারা আমরা ছিলাম। পরবর্তীতে 2020-এও আরো ভালো কিছু সংখ্যক বাংলাদেশি মানুষ আসছে, কিন্তু 2021 থেকে আমাদের আসার পরিমাণ একদমই স্টপ হয়ে গেছে বলা চলে, যে তেমন কেউই আর আসে নাই। তো 2024-এর পর থেকে আবার কিছু নতুন বাংলাদেশি মানুষজন এখন আসতেছে। তো বেসিক্যালি সমস্যাটা হচ্ছে কি, যে প্রথম দিকে যেই ধরনের ফেসিলিটিস গুলো আমাদের ছিল, সেই ধরনের ফেসিলিটিস গুলো অনেকগুলো আসলে কমে গেছে। তো কমে যাওয়ার কারণে হয়তোবা মানুষের ইন্টারেস্ট কিছু কিছু ক্ষেত্রে কমে গেছে, বা হয়তোবা কিছু বলবো না ভুল ইনফরমেশন, হয়তোবা মিসগাইডের কারণে হয়তোবা অনেক কিছু আর কি এলোমেলো হয়ে গেছে, বা ডিসিশন নিতে অনেকে হেজিটেট ফিল করতেছে। তো বিষয় হচ্ছে 2019-এ আমরা যে সময় আসছি, তখন আসলে এস্তোনিয়ার যে জব মার্কেটের যে বিষয়টা ছিল, তখন কিন্তু খুব হার্ড ছিল। বেসিক্যালি যারা হচ্ছে আইটি ব্যাকগ্রাউন্ডের যারা ছিল এবং যাদের ইংলিশের প্রফিসিয়েন্সি খুবই ভালো ছিল, তাদের জন্য হয়তো প্রফেশনাল যে জবের যে বিষয়গুলো, সেই ক্ষেত্রে তারা খুব ভালো সুযোগ সুবিধা হয়তো বা পাইছে। বাট আমরা ব্যক্তিগতভাবে পার্সপেক্টিভে হচ্ছে আমার বাংলাদেশি, আমরা বাংলাদেশি যারা আসছিলাম, এদের আসলে অনেক সাফার করছি। বেসিক্যালি আমাদের আইটি ব্যাকগ্রাউন্ড থেকে মানুষজন আমরা খুব কম আসছি, আমরা বিজনেস ব্যাকগ্রাউন্ডের মানুষজন অনেক বেশি আসছি। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের ওই রকম আইটি ব্যাকগ্রাউন্ড ছিল না, তো এবং প্রফেশনাল স্কিলটাও অত বেশি আপডেটেড ছিল না, যেটা এখানে আসলে খুব হাই ডিমান্ডেড। তো এখন দিন দিন তো অনেক কিছু আপডেট হইতেছে, ডিজিটালাইজড কান্ট্রি, অনেকগুলো ফিনটেক নতুন নতুন আসছে, এবং এগুলো শুধু আসেই নেই এবং খুব ভালোভাবে গ্রো করছে। হ্যাঁ, যেমন ধরেন যে আমি যদি রিসেন্টলি বলি যে ওয়াইজের কথা, ওয়াইজ তো 2019-এ আমরা যেরকম পাইছি, যে এই সময় ওরা খুবই চুজি ছিল, খুবই চুজি ছিল। যে মানে খুব বেশি হাই কোয়ালিফাইড না হইলে ওই সময় নিতই না এরা। ঠিক আছে, এরপরে ইন্টারভিউ লেয়ার অনেকগুলা ছিল, চারটা পাঁচটা পর্যন্ত ইন্টারভিউ লেয়ার ছিল, যেগুলোর কারণে আসলে টিকতে পারাটা অনেকটা টাফ ছিল আর কি। কিন্তু এখন তো এরা লেয়ার অনেক কমায় ফেলছে। যেমন রিসেন্ট যদি আমি কথা বলি, রিসেন্ট হচ্ছে কি এরা কাস্টমার সাপোর্ট এবং হচ্ছে ডিউ ডিলিজেন্সের যে জব অফার গুলোতে আছে, সেগুলোর মধ্যে এরা জাস্ট দুইটা লেয়ার রাখছে। ফার্স্ট একটা এইচআর এর সাথে ইন্টারভিউ হচ্ছে, সেকেন্ড হচ্ছে আপনার টিম লিডদের সাথে ইন্টারভিউ হচ্ছে, দ্যাটস ইট। মাঝখানে আর কোনো বিষয় নাই। কিন্তু প্রিভিয়াসলি দেখা যেত যে আপনাদের রিটেনের একটা ডকুমেন্টেশনের বিষয় ছিল, রিটেন টেস্ট পেপার হইতো, এরপর ইন্টারভিউ হইতো, ইন্টারভিউ হওয়ার পর হায়ার অথরিটির সাথে আবার ইন্টারভিউ হইতো, এরপর ফাইনালি এইচআর এর সাথে যদি কমিটমেন্টে সবকিছু ঠিক থাকতো, তখন মানে অ্যাটলিস্ট 4 থেকে 5টা লেয়ার ছিল আর কি। তা এখন তো ওরা এগুলো অনেক কিছু কমায় ফেলছে, তো সুযোগ সুবিধা বাড়ছে। এরপরে ধরেন যে খুব ভালো একটা কোম্পানি ছিল ভেরিফ। তো ভেরিফ তো আমি দেখি নাই তৎকালীন সময় বাংলাদেশি কোনো ভাইয়া মানে জয়েন করছে, বা ওরকম ভালো একটা স্কিল নিয়ে আসছে যে এসেই জয়েন করে ফেলছে, এরকম খুব বেশি ছিল না। খুব হাতে গোনা মানুষজন আসলে তখন এইসব কোম্পানিগুলোতে বা ফিনটেক গুলোতে জয়েন করছে। হ্যাঁ, বাট ভেরিফ তখন রিসেন্টলি, জাস্ট, ওরাও তো একটু গ্রো করা শুরু করছে আর কি তখন, রাইট রাইট, এখন তো স্কেলিং করা এখন শুরু করছে। স্কেলিং এখন তো করে ফেলছে। ইউনিকর্ন হয়ে গেছে তারা। হ্যাঁ হ্যাঁ, অলরেডি বর্তমানে তো পুরো তাদের ইউনিকর্ন টিমও হয়ে বড় গেছে। অনেক। হুম হুম, টিম অনেক বড় হয়েছে। এরপর যদি বলি যে এরিকসন, এরিকসন আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা এখন জব করতেছে। যদিও ভাইয়েরা কোনো খুবই হাই কোয়ালিফাইড, সবাই কম বেশি মাস্টার্স কমপ্লিট করছে এবং তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। এবং এরিকসন তো ওয়ান অফ দ্য টপ কোম্পানি যদি হিসেবে যদি বলি। যদি আপনারা বলেন যে যারা হচ্ছে অলরেডি মানে ফরেনার্স ফ্রেন্ডলি, এই ধরনের যে কোম্পানিগুলো আছে এগুলো হচ্ছে হিউজ আকারে নিচ্ছে এখন। প্রিভিয়াসলি হুম যেটা হুম। একদম চিন্তাই করতে পারতাম না, আমি অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদের কাছে মনে হতো নিবে না, শুধু শুধু দিয়ে লাভ নেই, আপনার যদিও কি এটাও মনে ইন্টারন্যাশনাল। হয়, যদি জি। একটু ইন্টারাপ্ট করি আপনাকে, আপনার কি এটা মনে হয় যে আমরা যখন প্রথম আসছি, আমরা হুম যে হুম অনেকগুলো অপশন খুঁজতে পারি, যেমন কথার কথা স্টোরেন্স ও স্টারিয়া, ওয়াইজ, ভেরিপ, এরিকসন, প্লেটেক, এই হুম ধরনের যে হুম বড় হুম বড় কোম্পানিগুলো আছে,
হুম হুম আমরা হুম ওই কোম্পানিতে হয়তো অ্যাপ্লাই করলে আমরা হয়তো একটা ভালো জব পাইতে পারি বা ট্রাই করতে পারি, বা ওইসব কোম্পানিতে ইন্টার্নশিপের জন্য ট্রাই করলে ওইটা হয়তো শেষ পর্যন্ত একটা পার্মানেন্ট একটা জবেও গিয়ে গড়াইতে পারে। এই জিনিসগুলোও হুম হয়তো হুম আমরা চিন্তা করি নাই, এটা হলো আমার ধারণা। যেটা হুম হুম সময়ের হুম হুম সাথে হুম সাথে মনে হয় যে আমার চোখ খুলছে, আমি হুম জানছি হুম হুম শুনছি আরেকজন অ্যাপ্লাই করছে, আরেকজন জবটা পাইছে ওই কোম্পানিতে, হুম তখন হুম আমার হুম মনে হুম হয়েছে আমিও অ্যাপ্লাই করি, আমি পাবো। এইভাবে হুম হুম ট্রাই করছি, এবং অনেককে আমরা এইভাবে ভালো ভালো কোম্পানিতে জব পাইছি মূলত, আমার হুম কাছে হুম যেটা হুম মনে হুম হয়। হুম তো হুম হুম এটাও কি হতে পারে যে একদম প্রথম দিকে যারা আসে, যদি হুম তাদের নেটওয়ার্কিংটা ভালো থাকে, তাহলে হুম হয়তো তারা ইনফরমেশন গুলো খুব তাড়াতাড়ি গ্যাদার করতে পারবে অন্যদের কাছ থেকে, রাইট রাইট রাইট, এভাবে এটা এটা এগোইতে সত্য, হবে। এটা সত্য ভাই, এটা সত্য, এটা খুবই সত্য। এটা এইভাবে বলি এই কারণে, যেমন ধর যে রিসেন্ট যে আমার যে জবের বিষয়টা, আমার প্রিভিয়াস যে অর্গানাইজেশনে আমি যখন আমি জব মানে কাজ করতাম, একটা আইফোন রিফারবিশ কোম্পানি। তো সেই কোম্পানির বিষয়টা ছিল যে ওইখানে আমরা যারা ছিলাম মোটামুটি কম বেশি সবাই ফরেনার ছিলাম। ঠিক আছে, তো ফরেনার থাকার কারণে দেখা গেছে যে যারাই অ্যাপ্লাই করতেছে আমরা হচ্ছে মাল্টিন্যাশনাল যে ব্যাংক বা মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো আছে সবগুলোর মধ্যে হচ্ছে আমরা অ্যাপ্লাই করতেছি, বা যে যার যার মতো কেরিয়ার বিল্ড আপ করতেছে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি সবাই সবার সাথে কানেক্টেড, হুম এবং হুম যে ইনফরমেশন পাচ্ছে সেই ইনফরমেশনটা পাস করে দিচ্ছে। কিন্তু সাপোজ ধরেন যে আপনি ওইরকম একটা প্ল্যাটফর্মের মধ্যে নাই বা ওইরকম কোনো একটা কোম্পানিতে নাই, সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু কোনো ইনফরমেশন আসবে না। হয়তো বা আপনি বলতে পারেন আপনি খুব ইন্ট্রোভার্ট স্বভাবের, আপনি সবার সাথে মিশতে পারেন না, ভাই এটা আপনার জন্য একটা সমস্যা। ঠিক আছে, আমি অনেস্টলি বলি, যদি আপনি কথা না বলেন, আপনার ফ্রেন্ড সার্কেল যদি না থাকে, অ্যাটলিস্ট যাদের সাথে কথা বললে আপনি ইনফরমেশন পাবেন, সেসব মানুষের সাথে অবশ্যই আপনার কানেক্টেড থাকতেই হবে। ঠিক আছে, কারণ ইনফরমেশন ইজ এ পাওয়ার। তা আপনি যদি ইনফরমেশন যদি আপনার কাছে না থাকে, আপনি আসলে কিভাবে জানবেন? গুগলে সার্চ হুম করে হুম আপনার কয়টা, আমি যদি বলি যে একটা সিজন থাকে, ধরেন এখন আপনি নেক্সট ফেব্রুয়ারি 2026-এর জন্য এখন একটা সিজন, সেমিস্টার হুম এখন হুম শুরু হবে। আপনি যদি কি বলে জুলাইতে অ্যাপ্লাই করেন, আপনি অগাস্টে অ্যাপ্লাই করবেন, আপনার কি নিবে এরা? এরা নিবে না তো ভাই। এই প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট একটা সিজন থাকে, যে সিজনটাতে হচ্ছে ওদের প্রচুর লোক লাগে। ঠিক আছে, যে সময় ওদের হচ্ছে হাই ডিমান্ড থাকে, কাজের প্রচুর প্রেশার থাকে, এরা তখন লোক হচ্ছে নিয়োগ দেয়। তো নিয়োগ করার হুম যে হুম প্রি অ্যাজাম্পশন এদের থাকে, যে কোয়ার্টারলি বেসিসে নিবে, জানুয়ারিতে নিবে, ডিসেম্বরে নিবে, একটা হাই সিজন থাকে। আপনার কাছে হুম যদি হুম হাই হুম। সিজন ইনফরমেশনটা যদি না থাকে, তাহলে ভাই সেক্ষেত্রে তো এটা তো আপনার জন্যই লস। আপনি অ্যাপ্লাই করবেন, পরবর্তীতে আপনি বলবেন যে হ্যাঁ ভাই নিচ্ছে না তো, অ্যাপ্লাই তো করতেছে নিচ্ছে না তো, আপনার টাইমিংটা তো হচ্ছে না। সেটা তো বুঝতে পেরেছেন যে হ্যাঁ, কখন আসলে ইনফরমেশনের সাথে সাথে তার মানে টাইমিংটাও একটা বড় ব্যাপার। টাইমিংটা একটা বড় ব্যাপার। আপনার কাছে ইনফরমেশন আসতেছে অনেক লেটে, সবাই অলরেডি জয়েন করে ফেলছে, আপনি তখন হচ্ছে ইনফরমেশন পাইছেন, দ্যাট মিনস আপনি অলরেডি পিছিয়ে গেছেন। ওরা যা লোক নেওয়া অলরেডি নিয়ে ফেলছে, এখন যদি আপনি যদি ঢুকতে হয় হাই কম্পিটিটিভ। সেজন্য শুরুর দিকে যদি আপনার কাছে ইনফরমেশনটা থাকে, আপনার নেটওয়ার্কিংটা যদি খুব স্ট্রং থাকে, তাহলে সেক্ষেত্রে বলা যায় যে আপনি ইনফরমেশনটা সবার আগে পাবেন, সবার আগে আপনি হিট করতে পারবেন। ঠিক হুম হুম আছে, হুম 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 হচ্ছে হুম হুম। বিষয় আর কি। তারপরে এখন যে মানে হয় যে অনলাইনে অ্যাপ্লিকেশন করলে হয়, উম, ঠিক আছে, অনেকগুলো জব পোর্টাল বর্তমানে আছে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জব আপনি পোর্টালের মধ্যে যদি জব পোর্টাল এই পয়েন্টটাতে একটু কথা বলি, যে এখানে কিছু ইনফরমেশন নিয়ে আসলে তাহলে হুম হয়তো ইনফরমেশন গুলো যারা দেখছেন তাদের কাজে হুম লাগতে পারে। আমরা কোন হুম কোন জব পোর্টালের কথা মেনশন করলে মনে করেন যে ভালো হয়, বা যেগুলোতে আপনার অ্যাক্টিভলি জব সার্চ করা যায়, যদি একটু মেনশন করতেন। দুনিয়াতে যদি আমি বলি, অনেকগুলা ভালো ভালো জব পোর্টাল আছে, সবগুলো থেকে আপনি হচ্ছে ইনফরমেশন পাবেন, কিন্তু আসলে কোনটা আসলে ইফেক্টিভ, দ্যাটস অলসো এ পয়েন্ট। যে আসলে প্রত্যেকটা জব পোর্টালের মধ্যে, সাপোজ ধরেন যে আপনি রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে আপনি হচ্ছে একটা জব অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন। এখন অ্যাডভার্টাইজমেন্টটা তো প্রত্যেকটা জব পোর্টালই আছে, কিন্তু কোনটার মধ্যে প্রত্যেকটা জব পোর্টাল কোনটা 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 এখানে খুব পপুলার আপনি মনে করেন, বা কোনটাতে আপনি যদি জব খুঁজতে যান, কথার কথা আপনি কোনটা সাপোজ বেশি ফলো করেন হয়তো। নতুন কেউ যদি আসে, সাপোজ নতুন কেউ যদি আসে, তাহলে সে হচ্ছে অ্যাপ্লাই করবে কিসে? সিভি.ই, এটা হচ্ছে নাম্বার ওয়ান। এরপর হচ্ছে সিভিক এক্সকিউজ, সেটা হচ্ছে একটা ওয়ার্ক ইন এস্তোনিয়া, একটা 3 নম্বর একটা ওয়েবসাইট আছে, হুম হুম। গ্লাস ডোর, এটা একটা ওয়েবসাইট আছে। 5 নম্বর, কেউ যদি শর্ট টার্ম যে জবগুলো আছে বা সিজনাল বেসড অথবা হচ্ছে পার্ট টাইমের যে জবগুলো আছে, সেটার জন্য গোয়ার কেবিতে যাইতে পারে, সেটা একটা পার্টিকুলার রাইট। ওয়েবসাইট আছে। হুম হুম তারপর সবচেয়ে ভালো যেটা, যেটার মধ্যে সবচেয়ে বেশি আসলে আপনি জবের ইনফরমেশন গুলো পাবেন, সেটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন হুম। থেকে আপনি যে কোনো ধরনের ইনফরমেশন পাবেন, সেটা হচ্ছে অন্য কোনোটার মধ্যে এত ভালোভাবে পাবেন না। রাইট।
দেখা গেছে যে যে কোনো একজন যে রিক্রুটার যারা থাকে তারাও ধরেন যে লিঙ্কডইনে এসে, আমার একদম ভেরি রিসেন্ট এক্সপিরিয়েন্স যদি বলি, আমার এক ভাই সে হচ্ছে গিয়ে ইন্টারভিউ দিচ্ছে। তো ইন্টারভিউর মধ্যেই সে হচ্ছে গিয়ে স্ক্রিনে দেখতেছে যে স্ক্রিন শেয়ারিং এ একটা অপশন ছিল, উনি দেখতেছে যে বিগ স্ক্রিনের মধ্যে ওনার লিঙ্কডইনের প্রোফাইলটা হচ্ছে ওরা ইন্টারভিউ নেওয়ার সময় চেক করতেছে যে আসলে হুম 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 লিঙ্কডইন যা যা হচ্ছে ওইখানে মানে সে সাবমিট করছে, এবং বর্তমান যে সিভিটা উনি হচ্ছে গিয়ে সেন্ড করছে এইচআর এর কাছে ইন্টারভিউ নেওয়ার সময়, ওইটা হচ্ছে ক্রস ম্যাচ করতেছে এরা ইন্টারভিউ। হুম হুম বিকজ বর্তমানে ইন্টারভিউ গুলো হচ্ছে সবকিছু অনলাইনে, ফিজিক্যাল ইন্টারভিউ তো এখন প্রায় অলমোস্ট নাই বললেই চলে, মোস্ট অফ দ্য পিপল। না তাই তো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সবাই এখন অনলাইনের উপর বেস করেই ডিসিশনটা নিচ্ছে বা জাজ করতেছে আপনাকে, যে আপনি আসলে লিঙ্কডইন প্রোফাইলটা কতটা হাই করে রাখছেন, বা যে সিভিটা ওনাদের কাছে পাঠাইছেন আসলে কি এটা আপডেটেড কিনা, নাকি হুম আহ, হুম সময়ের অভাবে অনেক আগের একটা সিভি আপনি পাঠাই দিচ্ছেন, আপনার হাতে তার মানে সময়। আপনার লিঙ্কডইন প্রোফাইলটাও আপ টু ডেট রাখা অবভিয়াসলি। বা ভালোভাবে একটু অর্গানাইজ করে রাখা মনে হয় খুব ভালো। হুম যদি হুম কেউ হুম। জব খুঁজে বা জব অবভিয়াসলি। মার্কেটের সাথে রিলেট করতে চায় তার রাইট এক্সপিরিয়েন্স রাইট গুলা। রাইট। রাইট। সেজন্য বলি আর কি যে মানে মোটামুটি এই 5-6টা যে ওয়েবসাইটের কথা বললাম, নাম্বার ওয়ান হচ্ছে বললাম cv.ii, সিভি কেসকুস, গ্লাসডোর, যদি শর্ট টার্মের জন্য হয় তাহলে গোয়ার্কিবিতে, বাট হুম হুম অবভিয়াসলি লিঙ্কডইন শুড বি আপডেটেড। ঠিক আছে, এবং হুম হচ্ছে হুম 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 যে জবগুলো আসতেছে সেগুলো হয়তো বা অনেকের কাছে হয়তো বা আসে না, বা আপনি হয়তো বা এত হুম কিছু হুম হুম সার্চ হুম হুম করার হুম হয়তো বা আপনার এত সময় নেই, কারণ এখানে সবাই ব্যস্ত। ঠিক হুম আছে, হুম 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 অ্যাপসটা এখানে হচ্ছে আপনি যদি মাঝে মাঝে ঘুরেন, সপ্তাহে 2টা দিন সময় দেন বা 3টা দিন সময় দেন, প্রতিদিন আপনি জব সার্চ করে আপনি জব পাবেন। ঠিক আছে, সপ্তাহে একটা নির্দিষ্ট সময় নেন হাতে ফিক্সড করে, যে হয়তোবা মানডেতে অ্যান্ড উইডনেসডেতে, এখানে তো স্যাটারডে সানডে তো উইকেন্ড থাকে, সেক্ষেত্রে জব পোস্টিং হওয়ার কোনো পসিবিলিটি নেই। তো হুম সেক্ষেত্রে হুম দেখা হুম হুম যাচ্ছে হুম আপনি হুম হুম মানডে অথবা উইডনেসডে অথবা মানডে অথবা থার্সডেতে দেখতে পারেন। এগুলো একটু হুম 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 স্পেসিফিকলি প্রতিদিন আপনার নিয়ে বসে থাকতে হবে বিষয়টা তা না। ঠিক হুম আছে। হুম 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 এরপরে হাউ টু ইউজ দ্য লিঙ্কডইন সেটার একটা বিষয় আছে। যদি দেখেন যে না লাস্ট 24 আওয়ার্স এর মধ্যে কোন অ্যাডভার্টাইজমেন্ট গুলো আছে, শুধু এগুলোই আপনি দেখতে যাচ্ছেন, এগুলো যে সর্টিং এর যে বিষয়গুলো আছে এগুলো একটু খেয়াল রাখবেন। মানে জব সার্চ করার ক্ষেত্রে দেখা গেলো যে একটু ফিল্টারিং করে দেখা ফিল্টারিং যায় করা। আপনার রিসেন্ট কোন জবটা পোস্ট হয়েছে। রাইট রাইট। এক্ষেত্রে শর্টকাট অনেকগুলো টেকনিক আছে। যদি সময় পায়, যারাই দেখতেছে এখন যদি সময় পায় অবশ্যই ইউটিউবে একটু সার্চ করে দেখতে পারে যে হাউ টু হাউ টু ইউজ দ্য লিঙ্কডইন, সেটার কিছু আলাদা কিছু ছোট ছোট ক্লিপস আছে এবং হচ্ছে ভিডিও আছে খুব আপডেটেড। তো দেখা যাবে যেগুলো খুব ভালো কাজে দেয় আর কি, ছোটখাটো হ্যাঁ, স্পেশালি এস্তোনিয়ার জন্য আমি দেখছি জব মার্কেটে আপনার লিঙ্কডইন একটা বড় ভূমিকা রাখে, সত্যি কথা বড় বলতে। ভূমিকা রাখে। রাইট রাইট। হুম দেখা গেল যে হুম কোন একজন এইচআর হচ্ছে কি আপনার প্রোফাইলটা হচ্ছে সার্চ দিচ্ছে লিঙ্কডইনে, দেখা যাচ্ছে যে ওর প্রোফাইলের সাথে আরেকজনের হচ্ছে মিউচুয়াল আছে। তো হুম সেক্ষেত্রে হুম হুম মানে যে এইচআর এর সিটে যে বসে আছে ওরও তো কনফিডেন্স পারবে যে না এই ছেলেটা অলরেডি হচ্ছে এখানেই আছে এবং এটার সাথে অনেকেরই কানেকশন আছে। হুম 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 এটা একটা ভালো একটা ভূমিকা রাখে হিসাবে। হুম 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 এই তো ভাইয়া জবের বিষয় তো আর আপাতত তেমন কিছু নাই, তবে বর্তমানে যারা আছে যারা মোটামুটি ভালো ইংলিশ প্রফিসিয়েন্সি আছে এবং হচ্ছে যাদের অলরেডি ব্যাচেলর কমপ্লিট হয়ে গেছে, এরা সবাই ভালো ভালো পজিশনে জব করতেছে অলরেডি। আমি হুম 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 হুম। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমার পরিচিত অ্যাটলিস্ট আপনার 10 জন এরিকসনে আছে। হুম আমার হুম। পরিচিত অ্যাটলিস্ট 10 জনের বেশি ওয়াইজে আছে, ইনক্লুডিং ইউ। তারপর আমার সত্যি আমার খুব ভালো। আমার লিঙ্কডইনে কানেকশনে আই থিংক আমার রাইট নাও ওয়াইজের মধ্যে অলরেডি প্রায় 57 জন আছে, যারা হচ্ছে আইদার আমার হচ্ছে আমার ইউনিভার্সিটিতে ছিল, অথবা আমার যে আগের যে অর্গানাইজেশন সেখানে ছিল, এবং বর্তমানে আমরা সবাই একসাথে আছি। তো হুম 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 হুম। আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাই আমরা জবের টপিকটা শেষ করার আগে। হুম এস্তোনিয়াতে যারা পড়তে আসছেন বা পড়তে এসেছেন হুম হুম তারা ফুল টাইম জব করতে পারেন এস্তোনিয়াতে, কিন্তু হুম পড়াশোনার কোনো রকম ব্যাঘাত না ঘটিয়ে। হুম হুম মানে হুম আপনার যদি 3 দিন বা 4 দিন ক্লাস থাকে, ওই 3-4 দিন তো আপনার ক্লাস করতেই হবে। এটার বাইরে গিয়ে আপনি ফুল টাইম জব করেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো হুম আমি হুম। যেটা দেখেছি ইউরোপিয়ান কান্ট্রি গুলাতে ইউজুয়ালি আপনার 25 ঘন্টা সর্বোচ্চ হয়তো জব করার অনুমতি মিলে, উইকলি বা বেসিস। হ্যাঁ উইকলি বেসিস, এবং হুম ইউজুয়ালি এটা 20 ঘন্টা। হুম হুম তো হুম হুম এই ক্ষেত্রে এস্তোনিয়া যেহেতু ফুল টাইম জব করার অনুমতি দিচ্ছে, হুম। স্পেশালি আপনার কোনো অনুমতি নিতে হচ্ছে না, কিন্তু আপনি না এখানকার টিআরপি কার্ড না, পেয়ে গেলে মানে আপনি ফুল টাইম জব করতে পারছেন। এটা একটা বড় অপরচুনিটি। হুম 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 হুম। এটা সত্য, এটা সত্য। যারা ব্যাচেলার আসতেছে অথবা মাস্টার্সে আসতেছে এই ক্ষেত্রে ওয়ার্কিং আওয়ার্স এর ক্ষেত্রে এদের কোনো আসলে লিমিটেশন নাই। হুম যদি আপনার স্টাডি যদি আপনি সুন্দরভাবে যদি কন্টিনিউ করতে পারেন, এদের এরা সম্পূর্ণ ফ্লেক্সিবল। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি তো আমার মাস্টার্সের থিসিস ছিল তো এটার উপরে। বা আমার মাস্টার্সের থিসিসের টপিক ছিল হচ্ছে ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার্স ফর দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন এস্তোনিয়া। ওকে।
দেন আপনি আরো বেশি রিলেট করতে পারবেন। হ্যাঁ সেটাই, মানে আসলে আমরা আসলে যেভাবে চিন্তা করি আর কি, ওই বিষয়গুলো আসলে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের ক্ষেত্রে কিভাবে এটা ভূমিকা রাখে সেটার জন্য হচ্ছে আমার থিসিসটা ছিল ওই সময়। তো হুম 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 আমি তো অ্যাটলিস্ট প্রায় মনে হয় 55 জনের মনে হয় ইন্টারভিউ নিছিলাম সেই ক্ষেত্রে, মানে আমার সার্ভেটা ছিল প্রায় 55 জনের উপরে। আহ হুম 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 ছিল মোটামুটি এইটা যে এইখানকার একটা প্রশ্ন ছিল এরকম আমার যতটুকু মনে পড়ে, আহ, যে মানে কাজের পাশাপাশি পড়াশোনা করার যে বিষয়টা, সেক্ষেত্রে কি আসলে এটা ভালো না খারাপ? ঠিক আছে, হুম 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 এক্ষেত্রে 85%-এর কমেন্ট ছিল এরকম যে না এটা ভালো। কারণ হচ্ছে মানে থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল কাজের যে অভিজ্ঞতাটা যে কিভাবে আসলে রিলেট করে, এই জিনিসটা আসলে সবাই বুঝতে পারে। কিন্তু যদি ওয়ার্কিং আওয়ারটা যদি লিমিটেড করে দেয় কোনো একটা প্লেসের মধ্যে, সাপোজ ধরেন যে আমাদের পার্শ্ববর্তী দেশেই যদি বলি যে 25 আওয়ার্স উইকলি বেসিসে এরপরে সে কাজ করতে পারবে না, ফিনল্যান্ডের কথা যদি বলি আর কি। হুম হুম That means হচ্ছে আপনি মান্থলি ম্যাক্সিমাম 100 আওয়ার্স হচ্ছে লিগেলি কাজ করতে পারবেন। হুম হুম লিগেলি যদি কাজ করতে পারেন 100 আওয়ার্স, আর কোনো একটা প্লেসে যদি আপনি 150 আওয়ার্স যদি কাজ করতে পারেন, অবভিয়াসলি ইউ শুড গেট মোর এক্সপিরিয়েন্স, রাইট? হুম হুম। দিস ইজ দ্য পয়েন্ট। তো হ্যাঁ সেটাই, আপনার যদি পড়াশোনা যদি কোনো হ্যাম্পার না হয় সেক্ষেত্রে আপনার কাজের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এর মধ্যে আরো কিছু সুবিধা আছে, যেমন এরকম যে আমারটা ছিল এরকম, যে সময় আমার মাস্টার্স থিসিস ছিল, আমার যে ওয়ার্কিং প্লেস ছিল ওইখান থেকে কিন্তু এস্তোনিয়া ল আছে এরকম যে আপনি স্টাডি লিভ নিতে পারবেন। আপনার যদি ফুল টাইম যদি ওয়ার্ক থাকে রাইট। তাহলে আপনি স্টাডি হুম লিভ হুম নিতে পারবেন। স্টাডি লিভটা এরকম যে 20 ডেজ, 20 ওয়ার্কিং ডেজ হচ্ছে আপনার পেইড লিভ থাকবে, এবং বাকি 10 ডেজ হচ্ছে আপনার আনপেইড লিভ থাকবে। মানে তবে এই ইয়ার, পেইড লিভটা মনে হয় ফুল ডে স্যালারি না, এটা মনে হয় 75%, রাইট? না না, এটা এটা ফুল স্যালারি এটা কি সমপর্যায়। ফুল? হ্যাঁ এটা ফুল, এটা সমপর্যায় ওকে, আমার। আমার কখনো নেওয়া হয় নাই তো, সো আমি মিস করে গেছি এটা। না না না, আবার আমার সময় এখনো এটা স্টিল কন্টিনিউ আছে, এখনো ওয়াইজ এর মধ্যে আমি যেখানে জব করতেছি ওয়াইজ, ওইখানেও এই ফেসিলিটিসটা আছে যে কেউ যদি হুম হুম। স্টাডি লিভ নিতে চায় ইয়ারলি বেসিসে, তার হচ্ছে 20 ওয়ার্কিং ডেজ হচ্ছে সে ফুল পেইড লিভ নিতে পারবে, এবং 10 ডেজ হচ্ছে আনপেইড লিভ নিতে পারবে আর কি। ঠিক ভর্তি আছে। হয়ে যাবো নাকি একটা ইউনিভার্সিটিতে, এক্সট্রা যদি 20 দিন ছুটি। যদি সুযোগ থাকে কেন নয়। না, ওয়ার্ক লাইফ ব্যালেন্সের মধ্যে ওয়ার্কিং ফেসিলিটিস গুলো এখানে আসলে খুবই ভালো। যদি আমি বন্দার কথা হুম হুম বলি, হুম এদের আপনি যদি উইকেন্ড সহ আপনার ইয়ারলি হচ্ছে 33 ডেজ আপনার অফ থাকে। হুম হুম 33 ডেজ মানে এটা হচ্ছে ফুল পেইড। আপনি যদি হুম হুম ইয়ারলি যদি ছুটি নেন তাহলে সেক্ষেত্রে আপনার ফুল পেইড এটা ছুটি আর কি, প্রায় 33 ডেজ। সেক্ষেত্রে হুম আপনি হুম যদি স্টাডি করেন তাহলে সেক্ষেত্রে আপনি এক্সট্রা তো আরো 30 দিন এক্সট্রা ছুটি পাচ্ছেন, দ্যাট মিনস হচ্ছে আপনার পুরো 12 মাসের মধ্যে 2 মাস আপনি ছুটি পাচ্ছেন। ইন দা হুম মিন হুম আপনার আবার হচ্ছে গিয়া সামারের এখানে একটা ছুটি থাকে, সেটা হচ্ছে হুম হুম। বেসিক্যালি মনে ইয়ানি হয়, পাইভ। হ্যাঁ সামার তারপর সামার ক্রিসমাসের ভ্যাকেশন, সময় কিছুদিন ছুটি থাকে। রাইট সামার ভ্যাকেশনের সময় তো প্রায় অ্যাটলিস্ট 3 মাসের মতো হয়তো বা ছুটিটা থাকে। আচ্ছা, ইউনিভার্সিটি ছুটি যেটা। জি জি, ইউনিভার্সিটি ছুটি আমরা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 এই হ্যাঁ, রাইট। ইনফরমেশনটা দিচ্ছি যারা জুন হচ্ছে, জুলাই আগস্ট। হ্যাঁ স্টাডি পারপাসে হুম যারা হুম আসতে চাচ্ছে তাদের জন্য বলতেছি তো। তো হুম সেক্ষেত্রে হুম হুম যারা হুম হুম আসবে হুম হুম। অথবা জবও করবে, তো জব করার ক্ষেত্রে অনেক রাইট রাইট রাইট। পজিটিভ সাইড আছে, যে জব করা মানে এই না যে আপনার সারা জীবন শেষ হয়ে গেল। জবের মাঝখানে আপনি ইয়ারলি বেসিসে আপনি প্রায় এক্সট্রা 1 মাস ছুটি বেশি পাবেন। অন্যরা যেখানে হুম হচ্ছে হুম 3 দিন ছুটি পাচ্ছে সেখানে আপনি অলরেডি প্রায় 63 ডেজের মতো ছুটি পাচ্ছেন, হুম হুম। স্টুডেন্ট হওয়ার সুবিধার না, জন্য। এটা খুব ভালো দিক, এটা খুব ভালো দিক। হ্যাঁ সেটাই, এইচআর এর কাছে সেটাই। এক্ষেত্রে একটু যদি ইনফরমেশন একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে একটা অথরাইজেশন লেটার নিতে হয় যে আপনি ইউনিভার্সিটি স্টুডেন্ট, সেক্ষেত্রে আপনার হচ্ছে আপনার একটা স্টাডি লিভ দরকার, হুম একটা হুম ডেট হুম। অমুক ডেট থেকে অমুক ডেট পর্যন্ত আপনার স্টাডি লিভটা লাগবে। এবং এটা পেতে তো মনে হয় কোনো ধরনের কোনো সমস্যা পোহাতে হয় না। না না, 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 কোনো ধরনের কোনো সমস্যা নেই। আপনার জাস্ট খালি এই যে অথরাইজেশন লেটারটা দিবে ইউনিভার্সিটি থেকে, সেটা হচ্ছে শুধু এইচআর এর কাছে শুধু সাবমিট করা লাগে, দ্যাটস ইট। রাইট। এটা ওকে। অ্যাপ্রুভ করে দিবে যে, কিন্তু বেসিক্যালি আপনার অ্যাটলিস্ট 2 উইকস আগে ইনফর্ম করা লাগে এইচআর কে যে আপনি হুম অমুক হুম 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 স্টাডি লিভ নিতে চাচ্ছেন। হুম এই হুম। এটা দিতে না, এই বাধ্য। জিনিসটা আমার মনে হয় খুব ভালো কাজে লাগে, স্পেশালি যখন অবভিয়াসলি। আপনার কোনো এক্সাম থাকে বা হুম হুম আপনার থিসিস জমা দিতে হবে। হুম 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 এই হুম। সময়গুলোতে খুব ভালোভাবে কাজে লাগানো যায় এই দিনগুলোকে। রাইট রাইট। এই তো ভাইয়া স্টাডি ফেসিলিটিস মোটামুটি আমার আমার আপাতত আর তেমন কিছু মনে আসতেছে না। এরপরে হ্যাঁ রিসেন্টলি আরেকটা ঘটনা যদি শেয়ার করি, সেটা হচ্ছে অনেকেই আপনার কাছে হয়তো বা একটা প্রশ্ন করছিল যে যারা হচ্ছে স্পাউস নিয়ে আসতে চাচ্ছে, স্পাউস কি? আচ্ছা, এটা হলো আমাদের আরেকটা টপিক। হুম হুম হুম। আমাদের জবের টপিকটা আমরা র্যাপ আপ করলাম আর কি। হ্যাঁ শিওর শিওর। না তার মধ্যে আপনি যদি আর কিছু অ্যাড করতে চান বলেন না। আহ, না, আমরা মনে হয় আমরা আরেকটা টপিকে জাম্প করতে পারি। হুম হুম শিওর শিওর।
আমরা এখন স্পাউস টপিক নিয়ে কথা বলতে পারি। আমি বর্তমানে যেটা দেখছি, হুম হুম স্পেশালি আপনার ফেসবুকে বিভিন্ন এজেন্সি অথবা যারা বিভিন্ন স্টুডেন্টদের হেল্প করছেন হুম হুম এস্তোনিয়াতে পড়াশোনা করতে আসার ব্যাপারে। হুম হুম। তো আমি পোস্টগুলো দেখে একটু অবাক হয়েছি, কারণ বেশিরভাগ পোস্টেই লেখা যে স্পাউস নিয়ে এস্তোনিয়াতে আসা যায়, বাট তারা যাবে তো। ক্লিয়ারলি মেনশন করছে না কখন। হ্যাঁ। আবার কিছু এজেন্সি বা কিছু এক্সপার্ট তারা মেনশন করছে যে এস্তোনিয়াতে তুমি যাওয়ার 6 মাস পরে তুমি তোমার স্পাউসকে নিয়ে যেতে পারবা। তো যাবে তো। এই ব্যাপারেও আমি এই ব্যাপারেও আমি দ্বিমত পোষণ করি। কারণ আগে একরকম নিয়ম ছিল, এখন নিয়মটা চেঞ্জ হয়েছে, তাও চেঞ্জ হয়েছে বেশ কিছুদিন হয়ে গেছে। হুম হুম তো হুম হুম আমার কাছে মনে হয় এই ইনফরমেশনটা যদি আমরা পাস করে দেই যারা ভবিষ্যতে পড়তে আসবেন, হুম 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 যাদের হয়তো বেবি বা স্পাউস আছে, যারা হয়তো পরবর্তীতে এসে জয়েন করতে চাচ্ছে, তারা হয়তো এক্সপেক্ট করছে যে আমি পড়াশোনা করতে গেলাম, তার 6 মাস হুম পরে তো আমার স্পাউস বা আমার বেবি চলে আসছেই, কিন্তু হুম এন্ড অফ দ্য ডে তে তারা গিয়ে দেখা যাচ্ছে যে আসতে পারছে না। হুম হুম তো হুম হুম হুম। এই জন্য আর কি আমাদের এই টপিকটা নিয়ে মনে হয় একটু ভালোভাবে আলোচনা করা উচিত, না, এখানে আসলে খুব বেশি ইনফরমেশন যে দেওয়া আগে হুম। আগে কেমন ছিল সিচুয়েশন, আমরা হুম, যদি সেগমেন্ট করে নেই, আর হুম। বর্তমানে সিচুয়েশনটা কি, আচ্ছা ঠিক আছে। তাহলে মনে হয় ভালো হবে, যে মিক্স করে ফেললাম না, ফলো করতে ইজি হবে আমার মনে হয়। ওকে, সেক্ষেত্রে আগের যে সিচুয়েশনটা ছিল সেটা ব্যাচেলার মাস্টার্স, এই ক্ষেত্রে কোনো ভেরিয়েশন ছিল না। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট, কোনো ভেরিয়েশন ছিল না, যে স্টুডেন্টস মিন স্টুডেন্ট, ইজ ব্যাচেলার অর মাস্টার্স ইজ ডাজন্ট ইভেন ম্যাটার। তো সেক্ষেত্রে হয়েছে যে যারাই স্পাউসের জন্য অ্যাপ্লাই করতো, যদি তাদের একটা থাকার জায়গা আছে, মানে অ্যাকোমোডেশন কাভার আছে বা বাসায় থাকে, এরকম একটা হাউস কন্ট্রাক্ট প্লাস হচ্ছে একটা জবের যদি একটা যে রিকোয়ারমেন্ট বা ফুলফিলমেন্ট থাকে, যে সে একটা ফুল টাইম জব করতেছে, তার ডিপেন্ডেন্ট হিসেবে যে আসবে সে সাফার করবে না, এই দুইটা বা তিনটা ক্রাইটেরিয়া মেনটেন করলেই মোটামুটি অ্যাম্বাসিতে অ্যাপ্লিকেশন করলেই ভিসা হয়ে যেত। কিন্তু স্পাউসদের ভিসা হয়ে যাইতো হ্যাঁ, এবং স্পাউসের স্পাউস ভিসা, চলে আসতে পারতো। অবভিয়াসলি অবভিয়াসলি, মানে এটা প্রসিডিউরটা সব মিলে হয়তো বা 2.5 থেকে 3 মাসের মতো হয়তো বা সময় লাগতো। এবং হুম 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 স্পেশাল হুম। কেস আমি এরকমও দেখছি যে প্রায় 21 দিনের মধ্যেই সবকিছু কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আমার পার্টিকুলার একটা কেস মনে আছে এরকম, যে প্রায় 21 দিনের মধ্যেই ওনারা হচ্ছে কি অ্যাপ্লিকেশন করার 21 দিনের মধ্যে ভিসা হয়ে গেছে এবং ওনারা চলেও আসছে। ঠিক হুম আছে, হুম 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 হুম। আর কি এটা যদি বলি। কিন্তু রিসেন্ট ভার্সন যেটা হয়েছে, এরা হচ্ছে কি আমরা অনেক ক্ষেত্রে হয়তো বা অনেকে মিস ইউজ করছে, এই কারণে হয়তো গভর্নমেন্ট রুলস কিছু অনেক কিছু আপডেট করছে, চেঞ্জ করছে, বা প্রতি বছরে এরা রুলস চেঞ্জ করে গভর্নমেন্ট। সেক্ষেত্রে এখন রিসেন্ট যে লটা আছে সেটা হচ্ছে, আপনি যদি স্টুডেন্ট হিসেবে যদি আসেন, সেক্ষেত্রে অ্যাটলিস্ট 2 ইয়ার্স আপনার রেসিডেন্ট পারমিট শেষ হওয়ার পর আপনি হচ্ছে আপনার স্পাউসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বা আপনার ডিপেন্ডেন্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন 2 বছর পার হওয়া মানে হচ্ছে অলরেডি আপনি মানে এখানে ওরা যেটা ডেসক্রিপশনটা দিয়েছে সেটা হচ্ছে যে আপনি এদের কালচারের সাথে আপনি অলরেডি অ্যাডজাস্টেড হইতে পারেন, আপনি এদের কালচারটাকে বুঝেন, আপনি এদের লটাকে রেসপেক্ট করেন, এই ধরনের বিষয়, বা আপনি কোনো ক্রাইমের সাথে ইনভলভ না। হুম আপনার হুম যে একটা জাস্টিফিকেশন, এই জাস্টিফিকেশনটা ওরা যে সময় আইডিয়া করতে পারে, এর জন্য এখন এরা সময়টা নিচ্ছে 2 বছর। যে দুই হুম হুম বছরের হুম হুম। যদি এই ধরনের কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস না থাকে, পড়াশোনা ঠিকমতো কন্টিনিউ করে যাচ্ছেন, আপনার একটা জব আছে, আপনার অ্যাকোমোডেশন প্লেসটা ফিক্সড আছে, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তখন আপনার প্রসিডিওর, যেভাবে নর্মাল যে প্রসিডিওর সেই প্রসিডিওর অনুসারে আসতে পারবে। এই ক্ষেত্রে আবার একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে যদি আপনি পিএইচডি স্টুডেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই লটা প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে আপনি ইমিডিয়েটলি আপনি আপনার ওয়াইফের জন্য বা স্পাউসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ডিপেন্ডেন্টের জন্য, কিন্তু অনলি ফর দ্য পিএইচডি স্টুডেন্ট। এই ক্ষেত্রে ইনফরমেশন আপনার একদম অথেন্টিক এবং একুরেট যে ইনফরমেশন সেটা হচ্ছে যে অনেক সময় থাকে অনেকের কাছে অনেক আপডেট থাকে না। এজ এ আমরা যারা ফরেনার স্টুডেন্ট আছি, দেখা গেছে যে ইমিগ্রেশন অফিসে গেছেন, ভালো কথা, ইমিগ্রেশন অফিসার আপনাকে বলতেছে, যারা আমি পার্টিকুলারলি পিএইচডির জন্য বলতেছি, যে সেটা হচ্ছে অনেকের কাছে যদি আপডেট ইনফরমেশন না থাকে, সেক্ষেত্রে ওদের যে পার্টিকুলার যে ওয়েবসাইটটা আছে policy.ee, সেখানে ওদের এখানে এটা সম্পূর্ণভাবে মেনশন করা আছে। এটার একটা কাগজ হয়তো বা প্রিন্ট করে নিয়ে যেতে পারেন, অথবা একটা স্ক্রিনশট নিয়ে যেতে পারেন, অথবা একটা ছবি তুলে নিয়ে যেতে পারেন, যে সময় হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা করতে যাবেন। ঠিক আছে, অনেক সময় হয় যে অফিসার অনেক পুরনো অফিসার, ওনার কাছে লেটেস্ট আপডেটটা নাই, হয় এরকম এরকম আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অনেক সময় দেখছি যে এক অফিসার একরকম কথা বলতেছে, অন্য অফিসার আবার অন্যরকম ভাবে ট্রিট করতেছে। তো ভেরি রিসেন্ট একটা আমি যদি এক্সাম্পল দিই, খুব বেশি দিন আগের ঘটনা না, এটা হয়তো বা 2 মাস আগের ঘটনা। সেটা হচ্ছে আপনার পার্নুতে, আমাদের এখানে একটা সিটি আছে এস্তোনিয়াতে, পার্নু। তো হুম হুম। সেইখানে রাইট, সামার সিটি।
সামার হ্যাঁ, ক্যাপিটাল। সেইখানে হচ্ছে আমাদের এক ভাইয়া এবং আপু গেছে, ওনাদের হচ্ছে পিএইচডি অ্যাপ্লিকেন্ট ওনারা। তো আপু হুম হুম অলরেডি জব করতেছে। তো মানে পিএইচডি অ্যাপ্লিকেন্ট আর কি উনি। তো উনি উনি আসার পর উনি যে সময় হচ্ছে কি ওনার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করতে গেছে। তো যাওয়ার পর হচ্ছে কি সিনিয়র সিটিজেন এক মানে আমাদের ইমিগ্রেশন অফিসার, তো উনি হচ্ছে বলতেছে যে না, তুমি তো এখন এটাতে অ্যাপ্লাই করতে পারবা না, আমাদের তো ল চেঞ্জ হয়েছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি তুমি যদি 2 বছর থাকো তাইলেই হচ্ছে শুধুমাত্র তুমি তোমার স্পাউসের জন্য অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে। হুম তো সেই ক্ষেত্রে ওনারা খুব কনফিডেন্ট ছিল। ওনারা যে যেখান থেকে দেখে গেছে ইনফরমেশনটা, সেই ইনফরমেশন ওনার হচ্ছে স্ক্রিনশট নিয়ে গেছিল। তো উনি হচ্ছে তখন হচ্ছে গিয়া ওই স্ক্রিনশটটা হচ্ছে অফিসারকে দেখানোর পর অফিসার তখন আরেকজন অফিসারের কাছে নিয়ে গেছে সেই স্ক্রিনশটটা। তখন হুম হুম second আরেকজন অফিসার আসছে, অফিসার আসার পর বলছে যে হ্যাঁ, ওদের ক্যাটাগরিটা ভিন্ন, হুম হুম, যেহেতু পিএইচডি করছে। যেহেতু ওনারা পিএইচডি করতেছে ওনাদের জন্য ওই লটটা অ্যাপ্রুভ না। তো ওনার হচ্ছে হুম হুম, এক্সেপশনাল কেস। তো সেক্ষেত্রে যারা পিএইচডি তে যারা আসবেন তারা অবভিয়াসলি ওনাদের ডিপেন্ডেন্টকে অবশ্যই আনতে পারবেন, যত দ্রুত সম্ভব সাথে সাথেই। সাথে সাথে নিয়ে আসতে পারবেন। কারণ যারা কিন্তু পিএইচডি যারা ব্যাচেলর বা মাস্টার্সে আসবেন, জন্য তাদের টিআরপি অ্যাটলিস্ট ইয়ার্স মেয়াদ টিআরপি। 2 বছর হওয়ার পরে তারপরে গিয়ে স্পাউস বা বাচ্চাকে আনার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং তাদের নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, যেগুলো মেইন কন্ডিশন সেই কন্ডিশনগুলো হচ্ছে অবভিয়াসলি আপনার একটা অ্যাকোমোডেশনের একটা প্লেস থাকতে হবে, প্লাস হচ্ছে আপনার জব একটা ফুলফিলমেন্ট থাকতে হবে, যে একটা ফুল টাইম জব করতেছেন, যে আপনার যারা ডিপেন্ডেন্ট আছে ওরা আসার পর ওরা সাফার করবে না। এই এই তো। এবং আপনাদের কোনো হুম ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটিস নাই প্রিভিয়াসলি। হুম 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 হুম। এই তিনটা আমি বিষয়। আমার মনে আছে আমরা যখন আসছিলাম না, লাইক আমি আসছি 2018-তে, আপনি আসছেন 2019-এ, ওই সময়টাতে অনেকে আপনার বাংলাদেশি, ইন্ডিয়ান, নেপালের অনেকে আপনার স্পাউস বা বাচ্চা কাচ্চা নিয়ে আসছেন এখানে। হুম হুম তো হুম হুম এর মধ্যে বেশ বড় একটা অংশ, স্পেশালি আমি যেটা দেখছি নেপালের, হুম হুম তাদের হুম খুব বড় একটা অংশ এখান থেকে চলে যায়। হুম 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 তো চলে যাওয়ার পরেই আমি যেটা দেখছি যে অ্যারাউন্ড 1 থেকে 1.5 বছর পরে সম্ভবত, যখন আমি পড়াশোনা কমপ্লিট করি, তখনই আর কি লটা চেঞ্জ করে। রাইট রাইট। তো আমি এটা কানেক্ট করছি না যেহেতু আমার কাছে কোনো ধরনের কোনো প্রমাণ নেই, হুম বাট হুম আমার কাছে মনে হচ্ছে এটা একটা বড় কারণ হতে পারে যে এখানে যারা পড়তে আসছে, হুম এস্তোনিয়ান গভর্নমেন্ট চায় যে তোমরা আসছো পড়াশোনা করো, স্পাউস নিয়ে আসবা, কোনো সমস্যা নেই, এরকমটা ছিল। বাট হুম যখন দেখছে যে অনেকে এখান থেকে চলে যাচ্ছে স্পাউস নিয়ে আসার পরে, হুম তখন হুম তারা হয়তো মনে করছে যে না, তুমি আসো এখানে, আসার পর 2 বছর যদি এখানে পড়াশোনা করো, তোমার মাস্টার্স প্রোগ্রামে আসলে মাস্টার্স কমপ্লিট করে ফেলছো, ব্যাচেলরে আসলে প্রায় কমপ্লিট করে ফেলছো, আর 1 বছর থাকছে। এখানে তো ব্যাচেলর 3 বছর ইউজুয়ালি। হুম 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 তো হুম। ওই সময়টাতে স্পাউস নিয়ে আসলে দেখা যায় যে কেউ এখান থেকে পালাই চলে যাইতে চায় না তাদের নিয়ে, রাইট রাইট রাইট। তারা এখানেই থাকে। যার তো ভালো এটা লাগবে আমার না সে ধারণা আর আসলে কি। ভাই প্রথম 6 মাসেই চলে যাবে, ঠিক আছে। আর যার ভালো লেগে যাবে সে আসলে 2 বছর না, যেমন আমি তো আছি অলমোস্ট তো প্রায় 6 বছর হয়ে গেল। আপনি তো হ্যাঁ, আসলে আমরা তো আছি। 7 বছর হয়ে গেল। যাদের ভালো লাগবে আর অবশ্যই থাকবে। হম হম, না তাই তো, তাই তো। হ্যাঁ সেটাই। ওটা বাট এক আমার একটা কাছে মনে মানুষের এক হয় এক যে রকম। হ্যাঁ, ইনফরমেশন এটা একটা গুলো বড় রিজন ছিল যে হ্যাঁ একটা অনেক বড় একটা রিজন হচ্ছে এইটাই যে যারা আসছিল এরা থাকে নাই, চলে গেছে। একটা বড় একটা অংশ। হ্যাঁ, বড় একটা অংশ চলে গেছে সেটাই। এরা হুম বা হুম হয়তো মানে এক্ষেত্রে আমি বলবো যে ইমিগ্রেশনের যারা লয়ার আছে এরা হয়তো বা চিন্তা করছে যে এস্তোনিয়াকে এরা হচ্ছে গিয়ে মিস ইউজ করতেছে, হয়তো বা গেটওয়ে হুম হিসেবে হুম। ইউজ করতেছে। যে কোনো একটা কান্ট্রিতে জাস্ট ঢুকলাম, ঢোকার পর এখান থেকে মুভ করলাম। যেটা আসলে কাউকে দোষ দিব না, এক একজনের প্ল্যান তো আসলে এক এক রকম থাকে। না তাই তো, তাই তো, এক একজনের সিচুয়েশন এক এক রকম থাকে, রাইট রাইট রাইট। তাই না? আচ্ছা, আমরা ঠিক এই টপিকটার পরেই হুম রিলেটেড আর একটা টপিক আছে, হুম হুম এটাতে জাম্প করি। যেমন আপনার এখানে পেয়ার পাওয়ার সিস্টেমটা কি? যারা থাকতে চাচ্ছে, বললেন যে যাদের ভালো লাগে তারা হুম তো হুম থাকবেই। তো তারা হুম যদি এখানে পেয়ার পেতে চায় বা সিটিজেনশিপ পেতে চায়, হুম হুম তাহলে হুম তারা কি করতে পারে? এবং আপনার জ্ঞানে যতটুকু জানা আছে, আপনার হুম ইনফরমেশন গুলো যদি শেয়ার করতেন, তাহলে নতুন যারা আসবে বা যারা আছে নতুন আসছে, তাদের হুম যদি হুম না জানা থাকে ইনফোগুলা, তাদের হুম হয়তো হুম কাজে লাগবে, যদি একটু হুম। শেয়ার করতেন। না, আমার কাছে আসলে খুব বেশি ইনফরমেশন নাই, কারণ হচ্ছে আমরা যখন আসছি তখন আমরা একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট প্রোগ্রামের আন্ডারে ছিলাম, সেটার নাম ছিল স্যাটেলিন এস্তোনিয়া। তো স্যাটেলিন এস্তোনিয়ার আন্ডারে যারা আমরা ছিলাম তার অনেকগুলো ফেসিলিটিস পাইছি আমরা, যেরকম যে আমাদের কোনো আলাদা কোনো ওয়ার্ক পারমিট ম্যানেজ করা লাগে নাই। সেটা ছিল এক নম্বর একটা বিষয়, যে আমরা যে কোনো একটা কাজ করলেই এখন হচ্ছে। এবং ল্যাঙ্গুয়েজ যদি আমরা বিয়ন্ড পর্যন্ত দিই, আচ্ছা, আমরা যদি একটু ব্রিফলি এই জিনিসটা, আপনি যেহেতু সেটেল ইন এস্তোনিয়া প্রোগ্রামটার কথা তুললেনই,
হুম 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 তো হুম এই জিনিসটা সম্বন্ধে যদি আমরা একটু আরেকটু এক্সপ্লেন করি তাহলে মনে হয় যে এটা আরো ভালো ভাবে, মনে করেন যে যারা আমাদের কথাগুলো শুনছে হুম হুম তারা হুম। বুঝতে পারবে। আচ্ছা, আপনি 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 আগে বলেন দেখি আপনার সাথে আমারটা মিলে কিনা, ঠিক আছে? আচ্ছা আপনার ঠিক আছে, আমি অভিজ্ঞতা আমার শেয়ার জ্ঞান করেন। থেকে বলি হ্যাঁ, তাহলে। রাইট। আচ্ছা, জি। আমরা যখন এখানে আসছি পড়াশোনা কমপ্লিট করার পরে, ব্যাচেলর বা মাস্টার্স পড়াশোনা কমপ্লিট করার পরে আপনার আমাদের টিআরপির আন্ডারেই যদি 3 বছর টিআরপি এস্তোনিয়াতে, বলতে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট, রাইট? টেম্পোরারি রেসিডেন্স পারমিট যেটা, হুম হুম এটার হুম আন্ডারে 3 বছর যদি কেউ থাকতো, হুম যারা ব্যাচেলর প্রোগ্রামে আসছে হুম এবং ব্যাচেলর কমপ্লিট করতো, হুম হুম। তাহলে সে সেটেল ইন এস্তোনিয়ার আন্ডারে যাইতে পারতো। রাইট। আচ্ছা, আর মাস্টার্স এর ক্ষেত্রে যেটা ছিল, হুম তারা 2 বছরে এমবিএ কমপ্লিট করার পরে বা মাস্টার্স কমপ্লিট করার পরে তাদের হুম আরো 1 বছর জব করতে হইতো, তারপরে হুম তারা সেটেল ইন এস্তোনিয়ার আন্ডারে যাইতে পারতো। মিনিং, আপনার হুম কেউ যদি এস্তোনিয়াতে তিন হুম বছর টিআরপির আন্ডারে, হুম মানে টিআরপি হোল্ড করে এবং লিগালি থাকে, হুম। তারপরে গিয়ে তারা সেটেল ইন এস্তোনিয়ার আন্ডারে যেতে পারতো। ওকে। এটা ছিল নিয়ম। আর সেটেল ইন এস্তোনিয়ার আন্ডারে গেলে তখন হুম সে 5 বছরের একটা টিআরপি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতো। হুম হুম আচ্ছা, হুম এই কার্ডটার মূল বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ছিল এটা কোনো পার্মানেন্ট রেসিডেন্স পারমিট না, বাট হুম হুম এটা সেটেল ইন এস্তোনিয়ার আন্ডারে। ওকে, হুম তো হুম আপনি এই কার্ডটা দিয়ে জব করতে পারবেন, বিজনেস করতে পারবেন, কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন নাই। হুম হুম আপনি হুম জব করলে আপনার এমপ্লয়ারের কাছ থেকে আপনার কোনো ধরনের কোনো রেফারেন্স নিতে হবে না। হুম 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 এবং আপনার যদি জবটা চলে যায়, হুম আপনি ইজিলি আর একটা জবে অ্যাপ্লাই করতে পারছেন। হুম আপনার এই হুম টিআরপিটা রিনিউ করতে হচ্ছে না। হুম 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 হুম। আপনার জবের সাথে এটা অ্যাটাচড না। রাইট। ঠিক হুম আছে হুম না? হুম হুম। আচ্ছা, কিন্তু বর্তমানে যারা আসছে, কাইন্ড অফ ইন্ডিপেন্ডেন্ট টিআরপি, রাইট? ইন্ডিপেন্ডেন্ট টিআরপি, রাইট। হুম হুম এক্স্যাক্টলি, হুম ইন্ডিপেন্ডেন্ট টিআরপি। হুম 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 কিন্তু বর্তমানে যারা আসছে হুম ব্যাচেলর করার জন্য বা মাস্টার্স করার জন্য, যেটা হচ্ছে হুম তারা পড়াশোনা কমপ্লিট করছে ওই সময় কিন্তু তাদের টিআরপি থাকছে। হুম হুম। মাস্টার্স করার জন্য আসলে তার পড়াশোনা যদি 2 বছরের স্টুডেন্ট হয়, দুই টিআরপি বছরের যেটা। টিআরপি থাকছে। যদি ব্যাচেলরের জন্য আসে 3 বছরের টিআরপি থাকছে। হুম এরপরে তখন যারা তখন যদি টিআরপি রিনিউ করতে যায়, হুম তাদের 9 মাস সময় বেঁধে দেয় এখানকার পুলিশ অ্যান্ড বর্ডার গার্ড। হুম বলে হুম এই 9 মাসের মধ্যে একটা জব খুঁজে বের করো। হুম 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 হুম। তারা একটা জব খুঁজে বের করলো। জব খুঁজে বের করার পরে তারা এক্ষেত্রে আমি একটু নতুন বলে একটা নিই, টিআরপি না পাবে। না, জব যে হ্যাঁ খুঁজে যে বলেন। বের করলো এটা কিন্তু যে কোনো জব হলে কি হচ্ছে আলটিমেটলি? এটা তো যে অবভিয়াসলি। কোনো একটা ফুল টাইম জব থাকলেই হচ্ছে, যদি এমপ্লয়ার স্পন্সর করতে রাজি থাকে। রাইট রাইট। হুম 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 এটা হতে পারে আপনার 2,000 ইউরোর জব, এটা হতে পারে 1,000 ইউরোর জব। হুম হুম হুম। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। কিন্তু কিন্তু কোম্পানিকে অবশ্যই স্পন্সর করতে হবে এবং এটা স্পন্সর স্পষ্ট করতে হবে লেটার যে দিতে আমি হবে। এই এমপ্লয়িকে স্পন্সর করছি, সে আমার কোম্পানিতে জব করে এই পজিশনে, আমি হুম তাকে এত স্যালারি দিচ্ছি হুম বলে একটা লেটার ইস্যু করে। হুম 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 এটা তো বর্তমানে আপনার ব্যাচেলর এবং মাস্টার্স কমপ্লিট করার পরে দেখা যায় যে আপনার এরকম একটা এমপ্লয়ার খুঁজে বের করতে হবে যে স্পন্সর করে, হুম হুম। এবং ওই টিআরপির আন্ডারে আপনার 3 বছর কাটাইতে হবে। রাইট। 3 বছর কাটানোর পরে গিয়ে আপনার সেটেল ইন এস্তোনিয়ার আন্ডারে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু আপনার রিসেন্ট একটা চেঞ্জ আসতেছে এই জানুয়ারি থেকে, শুধুমাত্র 3 বছর ওই এমপ্লয়ারের আন্ডারে জব করলেই হবে না। আপনি হুম এমপ্লয়ার সুইচ করতে পারেন, ওই ক্ষেত্রে আপনার টিআরপিও রিনিউ করতে হবে। কিন্তু ওই 3 বছর কাটালেই হচ্ছে না টিআরপির আন্ডারে জব করে। আপনার A2 ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, এস্তোনিয়ান। হুম তাহলে আপনি সেটেল ইন এস্তোনিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, হুম হুম তাছাড়া হুম করতে পারছেন না। হুম 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 হুম। তাহলে আসলে মানে আমি যদি কমপ্লেক্স না করি, প্রিভিয়াস স্টোরি যদি বাদ দিই, তাহলে সেক্ষেত্রে কারেন্ট যে সিচুয়েশন আছে রাইট নাও, যে যদি এখন যদি কেউ আসে, সাপোজ সে আসছে হচ্ছে ব্যাচেলার প্রোগ্রামে আসছে, সো সে যদি ব্যাচেলার প্রোগ্রামে আসছে দ্যাট মিনস হচ্ছে এটা 3 বছরের একটা প্রোগ্রাম, রাইট? 3 বছরের প্রোগ্রাম যে সময় সে কমপ্লিট করবে, কমপ্লিট করার পর এখানকার যে পুলিশ অ্যান্ড বর্ডার গার্ড সে হচ্ছে তাকে হচ্ছে 9 মাসের সময় দিবে বা একটা হুম হুম। ভিসা দিবে, রাইট? যে ভিসার আন্ডার সে হচ্ছে জব খুঁজবে, এবং সেই জবটা হইতে হবে অবভিয়াসলি উইথ স্পন্সরশিপ। কোম্পানি কোম্পানি অবশ্যই তাকে স্পন্সর করলেই শুধুমাত্র হচ্ছে সে এটার জন্য ইলিজিবল। ইলিজিবল আমি মিনস এখানে একটু টিআরপির জন্য ইলিজিবল। একটা জিনিস অ্যাড করি। যদি এমন হয় যে কেউ ব্যাচেলর করছে বা মাস্টার্স করছে, তার একটা হুম জব আছে এবং ওই হুম এমপ্লয়ার ইউজুয়ালি স্পন্সর করে,
সে হুম কিন্তু হুম তার কাছ থেকেও নিতে পারছে। হুম 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 তার হুম মানে হুম স্টুডেন্টের নতুন করে জব না খুঁজলেও হচ্ছে, তার যদি জব হুম না থাকে তাহলে নতুন করে এরকম একটা জব খুঁজতে হবে যে রাইট এমপ্লয়ার তাকে স্পন্সর করবে। রাইট রাইট। সেক্ষেত্রে আপনার কারেন্ট যে হ্যাঁ, তাহলে হচ্ছে ফাইনালি হলো যে 3 বছরের জন্য সে হচ্ছে ব্যাচেলর কমপ্লিট করলো, তার হাতে 9 মাস থাকলো, এবং সে ইন দ্য মিন টাইম সে হচ্ছে একটা স্পন্সর সহ হচ্ছে একটা জব ম্যানেজ করলো। এইটার আন্ডারে তার হচ্ছে 3 বছরের আবার থাকতে হবে, যদি সে 3 বছর জব করতে হবে। 3 বছর জব করতে হবে, যেটা দিয়ে সে হচ্ছে কি টিয়া স্যাটেলিন এস্তোনিয়ার আন্ডারে সে হচ্ছে ঢুকতে পারবে, রাইট? রাইট, কিন্তু রাইট। তার এটু থাকতে হবে, আর বর্তমানে হচ্ছে যারা আসবে ল্যাঙ্গুয়েজ তাদের কোডিং এটু হচ্ছে, ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। ওকে ওকে ওকে, স্যাটেলিনের তবে জন্য এটু ল্যাঙ্গুয়েজ জানাটা খুব বেশি আহামরি কোনো কিছু না, খুব বেসিক একটা লেভেল। হ্যাঁ, খুব বেসিক লেভেল। কেউ যদি হয়তো বা 3 থেকে 4 মাস যদি সময় দেয়, হোপফুলি সে হচ্ছে এটা মানে কনফিডেন্টলি সে এটা পার হয়ে যাবে আর কি। খুব বেশি হার্ড কিন্তু কেউ কিছু যদি বই না পড়ে তার জন্য এই বেসিকটা অনেক কঠিন হতে পারে, কারণ এস্তোনিয়ান Obviously। ল্যাঙ্গুয়েজ খুব বেশি যে সহজ আমরা এটাও বলছি না। হ্যাঁ, সেটাই সেটাই, যে পড়বে তার জন্য খুবই সহজ, যে পড়বে না তার জন্য আসলে খুবই কঠিন বিষয়। আহ, সেটাই। তো সেক্ষেত্রে টাইম কাউন্টিংটা আরেকবার বলে দেই। কেউ যদি ব্যাচেলারে আসে, সে হচ্ছে 3 বছরের মধ্যে তার ব্যাচেলর কমপ্লিট করবে, 9 মাসের ভিসা থাকবে। উইদিন দিস ভিসা টাইমিং সে হচ্ছে স্পন্সরশিপ সহ কোনো একটা জব ম্যানেজ করবে, যেটার আন্ডারে সে হচ্ছে 3 বছর জব করবে। জব করার পর যদি তার A2 ল্যাঙ্গুয়েজ যদি কমপ্লিট থাকে, তাহলে সে হচ্ছে স্যাটেল ইন এস্তোনিয়ার আন্ডারে ঢুকতে পারবে। এক্স্যাক্টলি। যদি সে স্যাটেল ইন এস্তোনিয়ার আন্ডারে ঢুকে, কি সুবিধা? নাম্বার ওয়ান, সে যে কোনো এমপ্লয়ার চুজ করতে পারবে তখন, যে কোনো এমপ্লয়ার। তখন সে আর কোনো ওয়ার্ক পারমিটের আন্ডারে থাকবে না, সে তখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। হুম ইন্ডিপেন্ডেন্ট হুম হওয়ার সুবিধা হচ্ছে সে চাইলেই সে জব করতে পারবে, চাইলেই সে বিজনেস করতে পারবে, চাইলেই সে মানে জব সুইচ করতে পারবে, অন্য কোম্পানিতে যেতে পারবে, পার্ট টাইমে চলে আসতে পারবে, ফুল টাইম চাইলে ফুল টাইম করতে পারবে। মানে কোনো রেস্ট্রিকশন থাকবে না। দিস ইজ দ্য ফার্স্ট থিং। এক্স্যাক্টলি। দিস হুম ইজ হুম দ্য ফার্স্ট থিং। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা আর কি, যে আপনি ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতে পারবেন তখন। কারণ হচ্ছে যে সময় হুম হুম স্পন্সরশিপ সহ কোনো একটা জবের আন্ডার আপনি থাকবেন, দ্যাট মিনস হচ্ছে আপনি ওই কোম্পানির কাছে বাউন্ড টু, আপনার হুম ওই হুম। কোম্পানির আন্ডারে সবকিছু করতে হবে, আপনি মুভ করতে পারবেন না যদি আপনি। আর যদি মুভ করেও কেউ, ওই ক্ষেত্রে রাইট, দেখা যাবে যে আবার 3 মাসের মধ্যে একটা জব খুঁজে বের করতে হবে, উইথ এবং স্পন্সর। নতুন করে আবার টিআরপির জন্য অ্যাপ্লাই করতে হবে, নতুন ওই জবের স্পন্সর লেটার নিয়ে। রাইট রাইট রাইট। সেক্ষেত্রে হ্যাসেল, আমি বলবো যে এটা আরেকটা হ্যাসেল। হ্যাঁ, কিছু টাকা খরচ প্লাস অনেক হ্যাসেল আর কি, এনার্জি লস হয়। এনার্জি লস হয়, স্পন্সর সহ জব ম্যানেজ করাটা একটু সামহাও বলবো যে একটু হইলেও ডিফিকাল্ট নর্মাল জব পাওয়ার ক্ষেত্রে। কিন্তু যে সময় দ্যাটস স্যাটেলাইট রাইট। ঢুকে যাবেন, তখন সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট, যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রেস্ট্রিকশন নাই, কিছু নাই। তার পরবর্তী বলি যে স্যাটেলাইট এস্তোনিয়াতে ঢুকলেন, এরপরে কি আসলে? এরপরে হচ্ছে আপনি সরাসরি হচ্ছে পিআর এর জন্য হচ্ছে ইলিজিবল হবেন। টাইমিংটা কিভাবে কাউন্ট হবে? টাইমিংটা কাউন্ট হবে যদি আপনি এস্তোনিয়াতে 3 বছরের ব্যাচেলর করেন, এখানে স্টুডেন্ট টাইমিংটাকে হাফ হিসাবে কাউন্ট করা হয়, রাইট? আপনি যে সময় হচ্ছে গিয়ে স্যাটেলাইট এস্তোনিয়া আন্ডারে যে সময় প্রোগ্রামে যে সময় ঢুকে যাবেন, ইন দ্য মিন টাইম আপনার ল্যাঙ্গুয়েজের যদি ফোকাস থাকে, ল্যাঙ্গুয়েজটা যদি কমপ্লিট করে ফেলেন, অলরেডি তো এইটু তখন আপনি কমপ্লিট করেই ফেলছেন। যদি আমি ওইভাবেই চিন্তা করি যে আপনি অলরেডি A2 ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করছেন এবং স্যাটেলাইট এস্তোনিয়ার আন্ডারে ঢুকে গেছেন, দ্যাট মিনস হোয়াটস দ্য নেক্সট স্টেপ? নেক্সট স্টেপ হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজটা আরেকটা ধাপ আগে নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে B1 পর্যন্ত। B1 পর্যন্ত যদি আপনার ল্যাঙ্গুয়েজ যদি চলে যায়, এবং ওদের যে কাউন্টিং, দ্যাট মিনস হচ্ছে আপনার স্টাডি টাইমটাকে হাফ কাউন্ট করে, যে টাইমিং, সেই টাইমিং অনুসারে মানে ডে 1 থেকে আপনি যখন আসছেন, টিআরপি যেদিন থেকে পাইছেন, ইট ডাজন্ট মিন যে আপনি যেদিন ডি ভিসা পাইছেন। অবভিয়াসলি দে শুড কাউন্ট অ্যাবাউট দিস টিআরপি ডেট অফ টাইমিং। তো আপনি যে সময় টিআরপির যে ডেট থাকবে, প্রথম দিন থেকে একদম, যদি 5 বছর যদি কমপ্লিট হয় আপনার, স্টাডি টাইম অবভিয়াসলি হাফ। স্টাডি টাইম অবভিয়াসলি হাফ বলতেছি। যদি দুই তার মানে বছর আমরা যদি বলি যে কেউ যদি ব্যাচেলরে আসে তার 6.5 বছর লাগবে যদি টিআরপি ব্যাচেলারে পাওয়া তাহলে থেকে তো শুরু সাড়ে। করে ওই 5 বছর করার জন্য। কেউ যদি রাইট। এমবিএ বা মাস্টার্স এর জন্য আসে তার লাগছে টিআরপি পাওয়ার পর থেকে 6 বছর। 6 বছর। আর রাইট যদি B1 ল্যাঙ্গুয়েজ জানা থাকে তাহলে সে পেয়ারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছে। রাইট রাইট। এক ধাপ এগিয়ে, এক ধাপ হুম হুম এগিয়ে। তো সেই হুম হুম। ক্ষেত্রে এখানে যদি 6 বছর হলো, দ্যাট মিনস হচ্ছে গিয়ে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট পারমিট পাচ্ছেন। তো এরপরে নেক্সট স্টেপ হচ্ছে আপনার সিটিজেনশিপ বা পাসপোর্ট যদি বলি, সেক্ষেত্রে আপনার বিয়ন্ড ল্যাঙ্গুয়েজ তো আপনার আগেই হয়ে গেছে, যেহেতু আপনি পিআর এর জন্য অলরেডি অ্যাপ্লাই করে ফেলছেন। নতুন করে লাগবে এদের ইন্টিগ্রেশন সাপোর্টের জন্য, এদের আরেকটা এক্সাম হয়, যেটা হচ্ছে ওদের কালচার সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে কিনা, সেটার একটা এক্সাম কালচার হয়। অ্যান্ড কনস্টিটিউশন মনে হয়। রাইট, কালচারাল কনস্টিটিউশন এক্সাম হয় একটা, সেই এক্সামটার পর আর হচ্ছে আপনার 8 বছর, টোটাল টাইমিং হচ্ছে 8 বছর যদি আপনি লিগেলি
উইদাউট এনি ক্রাইম এস্তোনিয়াতে যদি থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এই 8 বছরটা কাউন্ট করছে যেসব স্টুডেন্টরা পড়াশোনা করতে আসবে হুম। কিভাবে এটা যদি বলি, বা এই 8 বছরটা মূলত কয় বছর তাদের জন্য, এটা যদি বলি, যারা ব্যাচেলরের জন্য আসছে তাদের পড়াশোনা যেহেতু কাউন্ট করছে হাফ, এখানে 1.5 বছর, আর 6.5 বছর, রাইট। তার দ্যাট মানে উইল আসছে টেক আপনার 9 ইয়ার্স 9 ইয়ার্স অল টুগেদার, অল টুগেদার, রাইট। তাই নাইন না? ইয়ার আর 9.5 আই থিঙ্ক। আমি 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 যদি আবার ক্যালকুলেশন করে বলি, যারা হ্যাঁ, নাইন ব্যাচেলর অ্যান্ড হাফ অ্যাকচুয়ালি, 9.5, 9.5 ইয়ার্স নাইন যদি অ্যান্ড হাফ ইয়ার্স লিগেলি এস্তোনিয়াতে এবং স্টেবল ইনকাম থাকে, বি1 ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট থাকে, তখনই সে হচ্ছে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেবল। এই ক্ষেত্রে আরেকটা রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে আপনার বাংলাদেশের যেই সিটিজেনশিপ আছে, বাংলাদেশের যে নাগরিকত্ব আছে, সেটা হচ্ছে আপনাকে ক্যান্সেল করতে হবে। কারণ কারণ এস্তোনিয়ার এখানে দ্বৈত নাগরিকত্ব নেই। না, এখানে ডুয়েল সিটিজেনশিপ এলাও করে না এখানে। হুম, এক্ষেত্রে রাইট। সিঙ্গেল সিটিজেনশিপ থাকতে হলে আপনার বাংলাদেশের নাগরিকত্ব ক্যান্সেল করতে হবে। তো যাদের মনে করেন যে বাংলাদেশের সিটিজেনশিপ ক্যান্সেল করবেন না বা করতে চাচ্ছেন না, তারা আমার মনে হয় পেয়ারেই থাকতে পারেন, তারা বেটার। পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডের আন্ডারই থাকতে পারেন, সেক্ষেত্রে আসলে আর যদি মনে করেন যে না, আমার বাংলাদেশে কোনো ধরনের কোনো সমস্যা নেই, আমি যদি সিটিজেনশিপ ক্যান্সেল করে দিয়ে আমি এস্তোনিয়ান হয়ে যেতে চাই, ডেফিনেটলি ইউ আর ওয়েলকাম টু ডু দ্যাট অ্যাজ ওয়েল, of তাই course, না? sir. But altogether, it will take 9.5 years to 10 years. But for the master's program, it should be reduced. The time it should be reduced, ইট and শুড বি 9 ইয়ার্স, it রাইট? should be 9 years. Yes. পিএইচডি প্রোগ্রামের জন্য যারা সিটিজেনশিপ পেতে যাচ্ছে, তাদের টাইমিংটা আসলে কিভাবে কাউন্ট করবে, কোনো আমার আইডিয়া কাছে আছে কি? না ভাইয়া, এটার জন্য আমার একদম ক্লিয়ার ইন্ডিকেশন আইডিয়া নাই। তার কারণ হচ্ছে এরা আচ্ছা, যখনই আমরা আসে পিএইচডিতে আমরা জাম্প টাইম না করলেও ব্যবহার পারি করে। কিন্তু, হুম হুম। কারণ আমাদের মাস্টার্স বেশিরভাগ করতেই থাকি। স্টুডেন্টই যারা আসছে হয়তো ব্যাচেলর এবং মাস্টার্স করার জন্য আসছে। তারপরেও যদি কারো এই ব্যাপারে জানার থাকে, কেউ পিএইচডি করতে আসতে চান, তারা যদি এই ব্যাপারে ইনফো জানতে চান, আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা তাহলে ওইটা নিয়ে আর একটা ছোট হুম। ভিডিও বানাবো এবং আপনাদের ইনফোগুলো দিব। ঠিক আছে অবভিয়াসলি, না? অবভিয়াসলি। আচ্ছা, তারপর আমরা তাহলে ডেসক্রিপশন বক্সে কিছু ইনফরমেশন আরো দেওয়া থাকবে। সেই ক্ষেত্রে হয়তো বা ভাইয়া আপনি হচ্ছে ইনফরমেশন আমাদের ইমিগ্রেশন থেকে যে হচ্ছে ইনফরমেশনটা ছিল, সেটা হচ্ছে আপনি লিঙ্ক করে দিতে পারেন, যাতে হচ্ছে মানুষজন ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারে হয়তো বা ভিডিওর পরে। আমি শিওর না আমাদের ওই ডকুমেন্টটা কি দেয়া পসিবল হবে কিনা কমেন্ট বক্সে। হুম হুম কেউ কারো যদি ইনফো দরকার হয়, আমার কাছে একটা আপ টু ডেট পিডিএফ ডকুমেন্ট আছে। হুম হুম তো হুম হুম এই ডকুমেন্টটা শেয়ার করতে পারি আপনাদের সাথে। হুম আপনারা কাইন্ডলি আপনাদের ইমেল অ্যাড্রেস দিতে পারেন, সেন্ড হুম করতে পারেন। হুম হুম তো হুম। আপনাদের আমি সেন্ড করে দিব। থ্যাংক ইউ ইফতেখার ভাই, আপনাকে অনেক সময় দেওয়ার জন্য এবং আপনার ভ্যালুয়েবল ইনফরমেশন গুলো শেয়ার করার জন্য। না, তো অবভিয়াসলি। আমার কাছে মনে হয় আমাদের এই আলোচনা প্লাস আপনি যে ইনফরমেশন গুলো শেয়ার করলেন, হুম এই হুম জিনিসগুলো যারা নতুন আসছে এস্তোনিয়াতে অথবা যারা পড়াশোনা করার জন্য আসবেন বা হুম আসতে চাচ্ছেন, তাদের জন্য অনেক ইনফরমেটিভ হবে এবং কাজে লাগবে। হুম তারপরেও হুম আপনাদের যদি কোনো ব্যাপারে কোনো কোশ্চেন থাকে, হুম। আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। হ্যাঁ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যদি আপনাদের কোনো কিছু সম্বন্ধে কোনো কোয়েরি থাকে, আমাদের জানাতে ভুলবেন না। বা আমাদের কথাবার্তার কোনো ইনফরমেশন যদি আপনার কাছে মনে হয় যে আরো ক্লিয়ার করা দরকার, কাইন্ডলি জানাবেন। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে হয়তো ওই জিনিসগুলোকে আরো ভালোভাবে এক্সপ্লেন করার ট্রাই করব।